হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি দুটি ভয়ঙ্কর ঘটনা। প্রথমে আপনারা শুনতে পাবেন আমাদের সবার প্রিয় মোকসেদ ভাইয়ের একটি ভয়ঙ্কর কালেক্টেড স্টোরি। আশা করি এটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এরপর আপনারা শুনতে পাবেন আমাদেরই একজন শ্রোতা বন্ধু এবং আমাদের বড় ভাই ইমরুল হাসান সবুজ ভাইয়ের একটি কালেক্টেড স্টোরি। আশা করি এই ঘটনাটিও আপনাদের বেশ ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে কিন্তু প্রিন্ট আপ করা আছে। সেখানে আপনাদের ভয়েস ক্লিপ অথবা ঘটনাটি লিখে আমাদেরকে পাঠাতে পারেন। এছাড়াও আপনারা চাইলেই আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootaadda.stories@gmail.com bhootaadda.stories@gmail.com এই অ্যাড্রেসে। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব মূল ঘটনায়। চলুন শুনে আসি প্রথমে মোকসেদ ভাইয়ের অসাধারণ ঘটনাটি। ঘটনাটি ঠিক যেভাবে আমাকে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ভৌতিক ঘটনা, ঘটনার নাম ভয়। 13 জুলাই 2013 ঘটনার শুরু। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। বিছানায় উঠে বসলাম আমি। টের পেলাম অস্বাভাবিক রকম বেড়ে গেছে হৃদস্পন্দন। ঘড়িতে দেখলাম রাত ঠিক 3টা বাজে। লক্ষ্য করছি ইদানিংকালে প্রায় রাত 3টার দিকে আমার ঘুম ভেঙে যাচ্ছে। এরপর অন্তত ঘন্টাখানেকের মধ্যে ঘুম আসছে না। রাতের এই সময়টাতে আসলে করার মতো কিছুই থাকে না, তাই ঘুম না আসলে জেগে থাকাটা বেশ অস্বস্তিকর। অনেকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করলাম, ঘুম এলো না। অজ্ঞতা বিছানা ছেড়ে উঠে পড়লাম। ঘুম না আসলে বিছানায় বেশিক্ষণ শুয়ে থাকাটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি লাইট অন করে বারান্দার দরজা খুললাম। এলাকাটা বেশ শুনশান, তাই এই দরজাটা রাতে বন্ধই থাকে। এখান থেকে স্পষ্ট বাইরের রাস্তাটা দেখা যায়। আর আজ একদম ফাঁকা রাস্তাটি, নীরব আর জনমানব শূন্য। অবশ্য এটাই স্বাভাবিক, দিনের বেলাতেও অনেকটা খালি খালি থাকে এই পথটি। মাঝে মধ্যে দুই একটা রিক্সা বা মানুষের চলাচল প্রায় নেই বললেই চলে। হঠাৎই ব্যাপারটা নজরে এলো আমার। রাস্তায় কোনো কুকুর নেই আজ। সাধারণত একদল কুকুর এই রাস্তাটি চষে বেড়ায়। কোনো একটি কারণে এদের কেউই নেই আজ। অনেকক্ষণ বারান্দার গ্রিলে হাত রেখে অন্যমনস্কভাবে কিছু একটা ভাবছিলাম। হঠাৎ একটা অদ্ভুত গন্ধ নাকে এলো, তীব্র এবং ঝাঁঝালো একটা গন্ধ। অদ্ভুত বলছি কারণ পরিচিত কিছুর সাথে মেলাতে পারছিলাম না এই গন্ধটাকে। গন্ধটা এতটাই প্রকট, আমি আর বারান্দায় বসে থাকতে পারলাম না। ভেতরে চলে এলাম। 20 জুলাই 2013 ঘটনার প্রায় সপ্তাহখানেক পর। আজকেও ঠিক রাত 3টায় ঘুম ভেঙে গেছে আমার। যথারীতি বারান্দায় চেয়ারে বসে আছি। আজও কোনো কুকুর দেখতে পেলাম না রাস্তায়। ভাবলাম হয়তো এলাকা ছেড়েই চলে গেছে ওরা। হঠাৎ একটা তীব্র গন্ধ পেলাম। এই গন্ধটা আমার পরিচিত। কিছুদিন আগে রাতে ঠিক এই সময়টাতেই এই গন্ধটা পেয়েছিলাম। আজকে আবারও বেশ প্রকট মনে হলো। আজকে আরও বেশি প্রকট মনে হলো। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। বোঝার চেষ্টা করলাম ঠিক কোন দিক থেকে আসছে সেটা। কিন্তু আমি নিশ্চিত কোনো ড্রেন বা সুয়ারেজের গন্ধ নয় এটা। ময়লা আবর্জনাও নয়। তাছাড়া আশেপাশে এরকম কোনো জায়গা নেই, আর যদি থাকেও এভাবে ছড়াবে না সেটা। তবুও ভাবলাম কাল সকালে
সিটি কর্পোরেশনের কাউকে জানিয়ে রাখবো ব্যাপারটা। গন্ধটা বেশ অস্বস্তিতে ফেলে দিল আমাকে। বারান্দা ছেড়ে ভেতরে যাব, ঠিক এই মুহূর্তে চোখে পড়ল জিনিসটা। একটা অবয়ব, মানব আকৃতির একটা অবয়ব। আমার বাড়ি থেকে কয়েকটা প্লট দূরে রাস্তার বিপরীতে একটা লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে আছে। আমি বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলাম জিনিসটার দিকে। ছায়ার মতো কিছু একটা, কোনো নাড়াচাড়া নেই, একদম স্থির, যেন কোনো জড় পদার্থ। আবার চোর টোর নয় তো, কিন্তু মানুষের পক্ষে এভাবে এতক্ষণ স্থির দাঁড়িয়ে থাকা সম্ভব কি? হয়তো অন্য কিছু একটা, ছায়ার কারণে দেখতে এমন লাগছে। রাতে কত কিছুই তো কত রকম লাগে দেখতে, তাই বেশি মাথা ঘামালাম না ব্যাপারটি নিয়ে। রুমে চলে এলাম। 5ই আগস্ট রাত 8টা, দ্বিতীয় ঘটনাটির বেশ কিছুদিন পর। অফিস থেকে বাসায় ফিরছি। বাসার গলিতে ঢুকতেই অনেকগুলো কুকুর চোখে পড়ল। এই রাস্তারই কুকুর এগুলো। আমি খুশি হলাম এদের দেখে। একটা ব্যাপার লক্ষ্য করলাম, হঠাৎ কুকুরগুলো কোনো কারণে চেঁচামেচি বন্ধ করে দিয়েছে, চুপ হয়ে গেছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। একটু ভয় লাগলো আমার, কোনো কিছু করে বসবে না তো। কিন্তু কোনো রকম শব্দ না করে একে একে সবগুলো কুকুর চলে গেল রাস্তাটি থেকে। বোবা এই প্রাণীগুলোর কাছ থেকে এমন অদ্ভুত আচরণ আশা করিনি আমি। রাত 3টা, হঠাৎ করেই ঘুম ভেঙে গেল আবারও। বিছানায় উঠে বসলাম আমি। বুক ধড়ফড় করছিল, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল ঘুমের মধ্যে কেউ আমার শ্বাস চেপে ধরেছে। এই বুঝি মারা যাব আমি। ভয় হচ্ছিল খুব। একটু সময় লাগলো ধাতস্থ হতে। সে রাতে আর ভালো ঘুম হলো না। ভাবলাম কালকে ডাক্তারের কাছে যাব। 13ই আগস্ট, তৃতীয় ঘটনার 7 দিন পর। ল্যাপটপে এক মনে কাজ করছিলাম আমি। রাত প্রায় 1টা বাজে। বেশ কিছু প্রয়োজনীয় কাজ জমে গেছে, কালকের মধ্যেই জমা দিতে হবে। হঠাৎই সেই পরিচিত ঝাঁঝালো গন্ধটা এত তীব্র মনে হলো দরজা জানালা সব বন্ধ করতে হবে। আমি রাস্তার সাথে জানালা বন্ধ করতে গেলাম। হঠাৎই চোখ পড়ল আমার বাসার ঠিক সামনে যে লাইট পোস্টটি রয়েছে তার নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। ঠিক কিছুদিন আগে এরকমই একটা ছায়া দেখেছিলাম আমি, কিন্তু এবার সেটা ঠিক আমার বাসার সামনে। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওটার দিকে, বোঝার চেষ্টা করলাম। আশ্চর্যের ব্যাপার, এত কাছ থেকেও কোনো কিছু স্পষ্ট বোঝা গেল না। একটু ভয় হলো আমার। আমি জানালাটা বন্ধ করে দিলাম। পরদিন সকালে যখন অফিসে যাওয়ার জন্য বের হয়েছি, প্রথমেই রাস্তার ওপারে লাইট পোস্টের নিচে গেলাম। এদিক ওদিক তাকালাম ভালো করে, তেমন কিছু একটা চোখে পড়ল না। কাল রাতে দেখা জিনিসটার সাথে কোনো কিছু মেলাতে পারছিলাম না। ভাবলাম আজ অবশ্যই ডাক্তারের কাছে যাব আমি। 13ই সেপ্টেম্বর, ঠিক এর 1 মাস পর। অফিস থেকে বাসায় ফিরছি। রাত প্রায় 9টা বাজে। বাস থেকে নেমে 2টো গলি পরেই আমার গলি, হেঁটে যাওয়া যায়। ডাক্তারের দেওয়া ওষুধগুলো নিয়মিত খাচ্ছিলাম, তাই আগের চেয়ে অনেকটা ভালো আছি এখন। রাতের সেই সমস্যাটাও কমে গেছে। বাসার গলিতে ঢুকতেই হঠাৎ সেই পুরনো গন্ধটা নাকে এলো। বুকটা ছ্যাদ করে উঠল আমার। ভেবেছিলাম সুস্থ হয়ে গেছি আমি। গন্ধটাকে পাত্তা দিতে চাইলাম না। এক মনে হেঁটে চললাম বাসার সামনের দিকে। বাসার সামনে এসেছি, ভেতরে ঢুকতে যাব, হঠাৎই চোখে পড়ল সেই ছায়াটা, সেই পুরনো ছায়াটা বাসা থেকে একটু দূরেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। একবার ভাবলাম সামনে যাই, দেখে আসি ব্যাপারটা, কিন্তু পরক্ষণেই সাহস হারিয়ে ফেললাম। এমনিতেই আশেপাশে বাড়িঘর অনেক কম, তাছাড়া রাস্তার পাশে মানুষজনও নেই আজ। কিছু একটা হলে আমার চিৎকার কেউ শুনতেও পাবে না। আর আমি যে বাড়িতে থাকি তার বাড়িওয়ালা বললেও কেবলমাত্র এক বুড়ি ভদ্র মহিলা। দোতলা বাড়ি, উনি থাকেন নিচতলায়। অগত্যা ভেতরে ঢুকে পড়লাম আমি। বাইরের গেটটি বন্ধ করে দিলাম। বাসায় ঢুকতেই একটা গুমোট গন্ধ নাকে এলো।
মনে হলো ঘরের জানালাগুলো খুলে দিতে হবে, কিন্তু কেন জানি জানালা খোলার সাহস পেলাম না। একটু ভয় কাজ করছিল ভেতরে। ল্যাপটপ নিয়ে কাজে বসে পড়লাম, যতটা সম্ভব মনোযোগী হওয়ার চেষ্টা করলাম। হঠাৎ খট করে একটা শব্দ হলো জানালায়, কেউ যেন ঢিল ছুড়ল। হতভম্ব হয়ে পড়লাম আমি। কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। অজ্ঞতা জানালার সামনে গেলাম, ভয়ে ভয়ে খুললাম জানালাটি। বাইরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। এবার বেশ রাগ হলো আমার। মনে হলো ইচ্ছাকৃতভাবে কেউ একজন এমন করেছে আমার সাথে। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? সিদ্ধান্ত নিলাম আজ ওই বাড়িওয়ালাকে জানাবো এই ব্যাপারটা। মাথায় একটু গরম আছে আমার। নিচতলায় গেলাম, কলিং বেল দিতেই কাজের মেয়েটি দরজা খুলে দিল। ভিতরে ঢুকলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন বয়স্ক ভদ্রমহিলা এলেন। তিনি বাড়ির মালিক। কোনো রকমে ভূমিকা ছাড়াই সবকিছু খুলে বললাম তাকে। জানালায় বেশ কিছুদিন ধরে আমাকে বিরক্ত করছে, ঠান্ডা মাথায় সব শুনলেন তিনি। ভেবেছিলাম তিনি হয়তো আমার বর্ণনা শুনে অবাক হবেন, কিন্তু তেমন কিছুই ঘটল না। কিছুক্ষণ চুপ করে রইলেন, এরপর শুধু ঘটনাটা শুরুর তারিখ জানতে চাইলেন। আমি স্পষ্ট মনে করতে পারলাম না, তবে ওনাকে জানালাম যেহেতু আমি ডায়েরি লিখি, তাই যদি উনি চান তবে তারিখটা জানাতে পারবো। কোনো উত্তর দিলেন না তিনি, কেবল বললেন আমি যেন এই ঘটনাটিকে কোনো রকম পাত্তা না দেই। তার ঘুমানোর সময় হয়ে গেছে জানিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন যেন অবশ্যই আমি নাস্তা সেরে যাই। বয়স্ক মানুষ, তাই আমিও আর কথা বাড়ালাম না। উপরে এসে আমি আমার ডায়েরিটা খুললাম। এখন ঘটনাটার প্রথমেই ঘটেছিল 13ই জুলাই, পরের ঘটনাটা ঘটে 20শে জুলাই, পরবর্তীতে 5ই আগস্ট, এরপর আবারও 13ই আগস্ট। এই পর্যায়ে থেমে গেলাম আমি। কি ব্যাপার, 13 তারিখের সাথে এই ঘটনাটার একটা মিল রয়েছে। এমনকি আজও 13 তারিখ। তারিখগুলো নিয়ে একটু ভাবলাম আমি। এরপরে আবারও গভীর কিছু একটা আবিষ্কার করলাম। 20 থেকে 7 বাদ দিলে থাকে 13। 20শে জুলাই ঘটে দ্বিতীয় ঘটনাটি। জুলাই হচ্ছে 7 নম্বর মাস। 5ই আগস্টের ক্ষেত্রেও একই ব্যাপার। আগস্ট 8 নম্বর মাস। 8 আর 5 যোগ করলে হয় 13। এটা কি কেবলই কাকতালীয়, নাকি সত্যিই ক্রমানুসারে ঘটনা ঘটছে? তাহলে কি পরবর্তী ঘটনাটি 22শে সেপ্টেম্বর ঘটতে পারে? যদি তাই হয় তবে ব্যাপারটি অবশ্যই প্রাকৃতিক নয়। সেজন্য হয়তো ভদ্রমহিলা আমার কাছে ঘটনার তারিখ জানতে চেয়েছিলেন। হয়তো কিছু একটা জানেন তিনি। সামনে কোম্পানি থেকে আমার একটা মিটিং রয়েছে। ভাবলাম কাজটি সেরে এ ব্যাপারে তো বিস্তারিত আলোচনা করব ভদ্রমহিলার সাথে। 22শে সেপ্টেম্বর রাত 11টা। আমি এখন ঢাকার বাইরে একটা মিটিংয়ের কাজে। গত সপ্তাহে আমাকে পাঠানো হয়েছে এখানে হোটেলে উঠেছি আমি। আগামীকাল চলে যাব। মিটিং শেষ করে কেবল আমি হোটেলের কক্ষে পৌঁছেছি, হঠাৎই মনে হলো আজ 22শে সেপ্টেম্বর। তারপরেই মনে মনে হাসলাম একটু। বাসায় একা থাকলে কত অদ্ভুত চিন্তা ভাবনাই না মাথায় আসে। আমি খাওয়া দাওয়া সেরে এসেছি, তাই দেরি না করে শুয়ে পড়লাম। কালকে আবার লম্বা জার্নি। শুয়ে শুয়ে কিছু একটা ভাবছিলাম। হঠাৎ কেন যেন মনে হলো হোটেলের জানালা দিয়ে একটু বাইরে তাকানো উচিত। মনে হলো আমি দেখবো কিছু একটা ওই দূরের রাস্তায় দাঁড়িয়ে আছে। নাকি সেই ভয়ঙ্কর গন্ধ। যত সময় যাচ্ছিল কেন যেন এই ভয়টা মনে দানা বাঁধছিল। আসলে যতই কাজের মধ্যে ব্যস্ত থাকি না কেন, মনের গভীরে যেই ভয়টা আমার রয়ে গেছে, একা হলেই মাথা চাড়া দিয়ে ওঠে সেইটা। 23শে সেপ্টেম্বর দুপুর 2টা। বাস থেকে নামলাম আমি। বাসার উদ্দেশ্যে হাঁটছি। বাসায় পৌঁছতেই দেখলাম গেটের বাইরে অনেক মানুষের ভিড়। একটা লাশ কাফন করার জন্য কাফনের কাপড় দিয়ে ঢাকা। কেউ একজন মারা গেছে। খোঁজ নিতে জানলাম আমাদের বাড়িয়ালি ভদ্রমহিলা কাল রাতে হঠাৎ স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। সবাই বলাবলি করছিল একদমই সুস্থ একটা মানুষ,
কোনো কারণ ছাড়াই হঠাৎ করে চলে গেলেন। ইতিমধ্যে তার ছেলেমেয়েরা সবাই এসেছেন। আজই তার জানাজা হবে। ৩রা অক্টোবর 2013। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে আমার। রাত 2টা বাজে। আমি বিছানায় উঠে বসলাম। প্রচণ্ড ভয় হলো আমার। মনে হলো এই এক্ষুনি একটা গন্ধ নাকে আসবে। রাতে আর ঘুম হলো না। সারা রাত জেগে রইলাম। সকাল হলো একটা সময়। ভাবলাম এখানে আর নয়, আজই ওয়ার্নিং দিয়ে দেব। সামনের মাস থেকে নতুন কোনো বাসায় উঠবো। তাছাড়া নিচের ফ্ল্যাটটিও খালি, এখনো ভাড়া হয়নি। একা পুরো বাড়িতে এইভাবে থাকা সম্ভব নয়। 13ই অক্টোবর 2013। অবশেষে সেই অশুভ 13 অল্পের জন্য বেঁচে গেছি আজ। বাস থেকে নামার সময় পড়ে গিয়েছিলাম। একটা পিকআপ ভ্যান একটুর জন্য চাপা দেয়নি আমাকে। আমাদের দেশের বাস ড্রাইভারগুলো ন্যূনতম দায়িত্ব জ্ঞানহীন। বাস না থামিয়ে যাত্রীদের নামিয়ে দিতে চায়। অনেক সময় রাস্তার মাঝেই নামিয়ে দেয়। মৃত্যুকে অনেক কাছ থেকে দেখেছি আজ। একটা পিকআপ ভ্যানের আকারে হয়তো এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভয়ের অভিজ্ঞতা। এরপর আর কাজে মন বসাতে পারিনি। 2 দিনের ছুটি নিয়েছি অফিস থেকে। ভাবছি বাড়ি যাব। বাবা মাকে দেখি না অনেক দিন। তাছাড়া কিছুদিন দূরে থাকতে চাই এই পরিবেশ থেকে। রাত 11টা, চোখ লেগে গিয়েছিল। হঠাৎই তীব্র গন্ধে ঘুম ভেঙে গেল। বিছানায় উঠে বসলাম। গন্ধটা এতই তীব্র মনে হচ্ছিল রুম থেকেই আসছে সেটা। কিছুক্ষণ বসে রইলাম মশারির ভেতর। আমার চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না কিছুই। হঠাৎ মশারির বাইরে চোখ পড়তেই আতঙ্কে আটকে উঠলাম। ছায়া মতো কিছু একটা ঠিক বারান্দার দরজার পাশে স্থির দাঁড়িয়ে আছে। আমার দেখা সেই ছায়াটা। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না ওটার চেহারা। তবুও যা দেখলাম তাতে বিস্মিত না হয়ে উপায় নেই। কিছু নেই ওই চেহারাটিতে। কিছু নেই মানে কিছুই নেই। চোখ, নাক, মুখ কিছুই নেই। কেউ যেন দোকান থেকে কেনা একটা ডামি রেখে গেছে। পার্থক্য শুধু অনেক বেশি জীবন্ত দেখতে এই ডামিটা। হঠাৎ করেই একটু নড়ে উঠল সেটা। আমি কেঁপে উঠলাম। প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। এই প্রথম এটাকে নড়তে দেখছি আমি। কেন যেন মনে হলো আমার দিকে এগিয়ে আসছে সেটা। আতঙ্কে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। চোখ বন্ধ হয়ে আসছিল। বুঝতে পারছিলাম জ্ঞান হারাতে যাচ্ছি, হয়তোবা মারা যাচ্ছি। শেষবারের মতো সৃষ্টিকর্তাকে স্মরণ করলাম, ঠিক যেমনটা করেছিলাম আজ সকালে মৃত্যুর মুখোমুখি হওয়ার ঠিক আগ মুহূর্তে। উপলব্ধি করার চেষ্টা করলাম সকালের সেই মুহূর্তটি। এই মুহূর্তটা কি করে তার চেয়েও বেশি ভয়ঙ্কর। উত্তরটা মনে হলো আমি জানি। জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটি যে ইতিমধ্যেই কাটিয়ে এসেছে, এটা তো তার চেয়ে ভয়ঙ্কর মুহূর্ত কিছুই নয়। এভাবে মরার জন্য তো বেঁচে ফিরে আসিনি আমি। কিন্তু জ্ঞান হারালাম না, বরং মনে হলো সাহস ফিরে পেলাম। জানি না ঠিক কতক্ষণ কেটে গেছে এইভাবে। হঠাৎ টের পেলাম আস্তে আস্তে কমে যাচ্ছে গন্ধটি। হৃৎপিণ্ড স্বাভাবিক হয়ে আসছে। একটা সময় একেবারে কেটে গেল গন্ধটি। চোখ মেলে তাকালাম আমি। অস্বাভাবিক কিছুই আর চোখে পড়ল না। ছায়াটি চলে গেছে আমাকে ছেড়ে। আর কোনোদিন আসতে পারবে না আমার সামনে। হঠাৎই বাইরের কুকুরগুলো যেন সবর হয়ে উঠল। শান্তির একটা পরশ বয়ে গেল আমার ভেতরে। যেন যুদ্ধ জয় করেছি, যদিও হোক না সেটা মনের ভেতর। পরিশিষ্ট এরপর কেটে যায় অনেকগুলো দিন। আজও আমি এই বাড়িতেই। আমার আছে বাচ্চা, কেবল নেই আমার মনের সেই ভয়টি। ধন্যবাদ মকসুদ ভাই এত সুন্দর করে ঘটনাটি আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আপনাকে আসলে ধন্যবাদ দিলে অনেক কম হয়ে যায়। আপনি তো একজন সুপারম্যান, আমাদের ভূত আড্ডা টিমের একজন সুপারম্যান।
বরাবরই আপনি যেভাবে আমাদেরকে ঘটনা পাঠান, এত এত ঘটনা পাঠান, আসলে ভাই আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। তো আশা করি বন্ধুগণ আপনাদেরও মকসুদ ভাইয়ের এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের প্রথম ঘটনাটি। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনা, যেটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইমরুল হাসান সবুজ ভাই। চলুন তাহলে শুনে আসি সবুজ ভাইয়ের রহস্যময় রাত নামক একটি ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি যেভাবে আমাকে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেইভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি। এইবারের কাজের লোকটির নাম বারেক। 30-31 বছর বয়স, এখনো বিয়ে করেনি। রোগা পটকা ক্যাংলা ধরনের, চেহারায় মিষ্টতা আছে, চোখ দুটো সুন্দর। এক বালতি পানি এনে দরজার বাইরে একপাশে রাখলো সে। সন্ধ্যা পার হয়ে আসছে, তবু বালতি ভরা টলটলে পরিষ্কার পানিটা দেখতে পেলাম। বারেককে জিজ্ঞেস করলাম, এখানে এইভাবে বালতি ভরা পানি রাখলো কেন? বারেক কিরকম একটু রহস্যময় ভঙ্গিতে হাসলো। গ্রামের লোক হলেও কথা সে মোটামুটি শুদ্ধ ভাষাই বলে, শুধু দু একটা শব্দের গন্ডগোল হয়। বিক্রমপুরের মানুষ বলে এলাকার দু একটা শব্দ শুদ্ধ ভাষার মধ্যে ঢুকে যায়। এখনো ঢুকলো। এমতেই রাখলাম। বুঝলাম এমতেই মানে হচ্ছে এমনি। বললাম, এমনি এমনি এক বালতি পানি সারা রাত এখানে থাকবে? বারেক আবারও সেই হাসিটা হাসলো। তখন বারেক বলল, থাকলে অসুবিধা কি? পানি অনেক দরকারি জিনিস, কত সময় কত কাজে লাগতে পারে। এই ধরেন রাত্রে আপনার পাও ধোয়ার দরকার হইল, হাত মুখ ধোয়ার দরকার হইল, তখন কষ্ট কইরা চাপকলের ওইখানে না গিয়া এই বালতির পানিতে এই কাজটা আপনি সারলেন। আমার ওসবের দরকার হবে না, আমি বললাম। আমার ঘুম খুব গভীর, শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাই। এক ঘুমে রাত শেষ করি, সকাল 7টার আগে ঘুম ভাঙে না। নতুন জায়গায় একটু অসুবিধা হইতে পারে। কিসের অসুবিধা? ঘুমের। অনেক মানুষ আছে জায়গা বদল করলে, বিছানা বদল করলে সহজে ঘুমাইতে পারে না। আপনি অনেকদিন পর নানার বাড়িতে বেড়াইতে আসছেন, এখানে ঢাকা শহরের মতন ঘুম আপনারও নাও হতে পারে। ঘরে ঢুকে পুরনো আমলের পালকে বা ঝুলিতে বসলাম। আমার নানা বাড়ি গ্রাম এলাকায়, বিশাল বনেদি এক বাড়ি। বাইরের দিকে একতলা পুরনো একটা দালান, সেটাকে বলে কাছারি ঘর। লোকজন এলে এই ঘরে বসে। তারপর ভেতর বাড়ি। ভেতর বাড়ির চারদিকে 4টা বড় বড় টিনের ঘর, মাঝখানে মাঠের মতন বিশাল উঠান। কুনুখালা আর বাড়ির বহুকালের পুরনো ঝি রহিমা যে ঘরটায় থাকে তার পাশেই রান্নাঘর। নানা নানি মারা যাওয়ার আগেই বিধবা হয়েছেন কুনুখালা। তার একটা মাত্র মেয়ে, সেই মেয়ে থাকে অস্ট্রেলিয়ায়। স্বামী স্ত্রী দুজনেই সিডনিতে ভালো চাকরি করে। আমারও কোনো মামা নেই বলে মা আর কুনুখালা এখন এই বাড়ির মালিক। মা তো ঢাকাতেই থাকেন, কুনুখালা থাকেন এই বাড়িতে। 2-4 বছরে এক আধবার মা হয়তো আসেন এখানে। মার সঙ্গে আমিও এসেছি কয়েকবার। একা কয়েকদিন কুনুখালার কাছে থাকার জন্য এই প্রথম এলাম। আমার MBA শেষ হয়েছে কদিন আগেই। এখন কিছুদিন অলস সময় কাটাবো, তারপর চাকরি বাকরিতে ঢুকবো। মা বললেন, যা তোর খালার কাছ থেকে বেরিয়ে আয়। চলে এলাম। এত বড় বাড়িটায় 3 জন মাত্র মানুষ, কুনুখালা, রহিমা আর বারেক। আজ আমি এলাম বলে লোক হয়ে 4 জন হয়েছি। দুপুরবেলা এসে পৌঁছাবার পর দিনমজুর ধরনের কয়েকজন পুরুষ মহিলা দেখেছি। তারা কেউ গোয়াল ঘরে কাজ করছিল, উঠোনের রোদে ধান শুকিয়ে বস্তায় ভরছিল, কেউ কেউ কাজ করছিল বাড়ির পেছনের দিককার সবজি বাগানে। বড় পুকুরটার পাড়েও আরেকটা সবজি বাগান, সেখানেও কাজ করছিল কয়েকজন। সন্ধ্যার আগে আগেই যে যার কাজ শেষ করে চলে গেছে। এখন বাড়িটা একেবারেই নির্জন।
বিকেলবেলায় বারেককে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখতে দেখতে আমার মনে হয়েছে বাড়িটা আসলে একটা ফার্ম হাউস। বনজ ফলজ আর ঔষধি গাছে ভর্তি, নানা প্রকারের সবজি ফলের বাগান। পুকুরগুলো ভরে আছে মাছে। শুধু একটা জিনিস নেই, গরু। বাড়িতে গরু নেই। কোনো খালা গরু পছন্দ করেন না, গোবরের গন্ধে তার বমি আসে। আমি আবার গরু খুব ভালোবাসি। বাবার বন্ধু আরেফিন আঙ্কেলের একটা গরুর খামার আছে ময়মনসিংহের ফুলপুরে। এইবার সেই খামার দেখতে গিয়েছিলাম। গরুগুলোকে যা ভালো লেগেছে, সবচেয়ে ভালো লেগেছে গরুদের পানি খাওয়া দেখতে। গামলায় মুখ দিয়ে অদ্ভুত এক শব্দে পানি খাচ্ছিল। সেই শব্দটা এখনো আমার কানে যেন ভাসছে। আহা, এই বাড়িতে যদি দুই একটা গরু থাকতো তাহলে গরুদের পানি খাওয়াটা আবারও দেখতে পেতাম। অদ্ভুত সেই শব্দটা শুনতে পেতাম। এই বাড়িতে পল্লী বিদ্যুৎ আছে, কিন্তু রাত 9টার পর থাকে না। এই জন্য 8:30 পৌনে 9টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে সবাই শুয়ে পড়ে। আজও তাই হলো। কোনো খালা বললেন, তুই দক্ষিণের ঘরে থাক বাবা, ওই ঘরের পালঙ্কটা সুন্দর। তোর নানা শুতেন, নানার খাটে নাতি শুলে ঘুম ভালো হবে। বারেকও থাকবে তোর সাথে। আমার একা ঘরে ঘুমানোর অভ্যাস। বারেক সঙ্গে থাকবে শুনে একটু গাইসুই করলাম। আমি একাই থাকতে পারবো খালা, বললাম তাকে। বারেক অন্য ঘরে ঘুমাক। খালা বললেন, বারেক রোজ রাতেই ওই ঘরে ঘুমায়। ও ঘুমাবে মেঝেতে আর তুই ঘুমাবি পালঙ্কে, অসুবিধা কি? এত নির্জন বাড়ি, রাতে যদি ভয় পাস? তখন আমি বললাম, ভয় পাবো কেন? খালা বলল, ভূতের ভয় পেতে পারিস। আমি বললাম, আমি ভূত বিশ্বাস করি না, ভূতের ভয় আমার নেই। ঠিক আছে, তুমি যখন বলছো, বারেক থাক আমার সঙ্গে, অসুবিধা নেই। আমি পালঙ্কে উঠে বসি। বারেক মেঝেতে তার বিছানা মাত্র শেষ করেছে। পল্লী বিদ্যুৎ চলে গেল। ঘুটঘুটে অন্ধকারে ভরে গেল ঘর। বারেক বলল, দেখছেন অবস্থা, কি রকম অন্ধকার? আমার ভালোই লাগছে। বলেন কি, এইরকম অন্ধকার আপনার ভালো লাগছে? আমি বললাম, হ্যাঁ, কারণ আমি এখনই শুয়ে পড়বো, আর শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম। ঘুটঘুটে অন্ধকারে ঘুম ভালো হয়। তখন বারেক বলল, তাই জমাইয়া ঘুম দেন, রাত্রে যদি ঘুম ভাঙে, যদি কোনো দরকার হয় ডাইকেন আমারে। তখন আমি বললাম, মনে হয় দরকার হবে না। বারেক কথা বলল না, মৃদু শব্দে হাসলো। শুয়ে পড়তে পড়তে বললাম, হাসছো কেন? বারেক বলল, এমতেই হাসছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি বারেককে বললাম, বারেক আমি ঘুমিয়ে পড়লাম, গুড নাইট। বারেকও এইসব আধুনিক কায়দা জানে। সেও বলল, গুড নাইট। রাত দুপুর ঘুম ভেঙে গেল। ঘুমের ভেতর থেকেই কিরকম একটা শব্দ পাচ্ছিলাম। অচেনা একটা গন্ধ এসে নাকে লাগছিল। ঘুম ভাঙার পর টের পেলাম শব্দটা আসছে দরজার বাইরে থেকে। চপ চপ এই ধরনের শব্দ হচ্ছে। কোনো একটা জন্তু যেন পানি খাচ্ছে। কয়েকটা মাত্র মুহূর্ত, শব্দটা চিনে ফেললাম। আরে, এ তো গরুর পানি খাওয়ার শব্দ। আরেফিন আঙ্কেলের ফুলপুরের খামারে গরুদের পানি খাওয়ার শব্দ পরিষ্কার মনে আছে আমার। ঠিক এরকম শব্দই। গন্ধটাও চিনতে দেরি হলো না, গরুর গায়ের গন্ধ। দরজার বাইরে বালতিতে যে পানি সন্ধ্যাবেলায় রেখেছিল বারেক, সেই পানি গরু খাচ্ছে, অনেকক্ষণ ধরে খাচ্ছে। খাওয়া যেন থামছেই না। কিন্তু এই বাড়িতে তো গরু নেই। গরু নামের জন্তুটা দুই চোখে দেখতে পারেন না কোনো খালা। গোবরের গন্ধে তার বমি আসে। তাহলে এত রাতে কোত্থেকে এলো গরু? কাদের গরু এত রাতে এই বাড়িতে এসে বারেকের রাখা বালতি ভরা পানি খাচ্ছে? তাছাড়া গরু খুবই দামি প্রাণী। গৃহস্থরা গরু খুবই যত্নে গোয়াল ঘরে বেঁধে রাখে রাত্রে। কেউ কেউ রাত জেগে পাহারা দেয়। গরু চোরের অভাব নেই দেশ গ্রামে। শুনেছি চান্স পেলেই গৃহস্থের গোয়াল থেকে গরু চুরি করে গ্রামের হাট বাজারে বিক্রি করে দেয় গরু চোরগুলো। কসাইদের কাছেও বিক্রি করে দেয়, যাতে মুহূর্তেই চামড়া বিক্রি হয়ে যায়, কেজি ধরে মাংস বিক্রি হয়ে যায় খদ্দেরের কাছে।
বিক্রমপুর এলাকায় গরুর নাড়ি ভুঁড়িকে বলে আত্মীয় ঝুঁটি। সেই জিনিসও পরিষ্কার করে তেল মশলা দিয়ে রান্না করে খায় অনেকেই। খুবই নাকি টেস্ট এই জিনিসটি। গরুর হাড় মাথা আজকাল ফেলানো জিনিস না, টোকাইরা কুড়িয়ে নিয়ে হাড্ডিওয়ালাদের কাছে বিক্রি করে দেয়। সেই জিনিস চালান হয়ে যায় বিদেশে। গরুর হাড্ডি শুকিয়ে পাউডার করে সেই পাউডার দিয়ে তৈরি হয় সিরামিক্স প্লেট বা পেয়ালা। আর দুধ এবং মাংসের জন্য গরু, হাল চাষের জন্য গরু, সব মিলিয়ে গরু হচ্ছে অপরিসীম প্রয়োজনীয় এক প্রাণী। এরকম প্রয়োজনীয় দামি প্রাণী কোনো বাড়ির গোয়াল থেকে ছুটে এসে রাত দুপুরে আমার নানা বাড়ির পানি খাচ্ছে। গরুর পানি খাওয়ার শব্দটা তখনও সমানে চলছে। শব্দের সঙ্গে সঙ্গে গায়ের গন্ধটাও ঘরে এসে ঢুকছে। একটু যেন গোবরের গন্ধও পাওয়া যাচ্ছে। তার মানে পানি খাওয়ার ফাঁকে ওই কাজটাও সেরে নিচ্ছে গরুটা। ইস, কোনো খেলা নিশ্চয়ই সকালবেলায় খুব বিরক্ত হবেন। গোবরের গন্ধে বমি চলে যেতে পারে তার। আস্তে করে বারেককে ডাকলাম, বারেক, এই বারেক। বারেক সঙ্গে সঙ্গে জবাব দিল, জি। তার মানে গরুর পানি খাওয়ার শব্দে বারেকেরও ঘুম ভেঙে গেছে। আমি বললাম, শুনতে পাচ্ছ? বারেক বলল, জি পাইতেছি। তখন আমি বললাম, এত রাত্রে গরু এলো কোত্থেকে? কাদের বাড়ির গরু এসে বালতির পানি খেয়ে যাচ্ছে? গোবরের গন্ধও পাচ্ছি। আমরা কি উঠবো? দুজনে মিলে গরুটাকে তাড়াবো? বারেক ভয়ের তো গলায় বলল, আপনার কি মাথা খারাপ হয়েছে? চুপচাপ শুয়ে থাকেন, কথা বললেন না। আমি বললাম, কেন? বারেক বলল, সকালবেলায় ঘটনা আপনারে খুলে বলবেন। আমাদের কথাবার্তার শব্দেই কিনা কে জানে হঠাৎ পানি খাওয়ার শব্দটা বন্ধ হলো, আর পানির বালতিটা যেন উল্টে পড়ল। গরুটাও যেন দৌড়ে চলে গেল। তার ভারী শরীরে দৌড়ের মৃদু একটা কাঁপন লাগলো মাটিতে। পালঙ্কে শুয়েও সেটা টের পেলাম আমি। বাড়ির পাশ দিয়ে ট্রেন কিংবা ভারী ট্রাক চলে গেলে মাটি যেমন কাঁপে, ঠিক তেমন করে কাঁপলো পালঙ্ক। সকালবেলা আমাকে ডেকে তুললো বারেক, বলল, ওঠেন, মজার একটা কারবার দেখাই আপনারে। আমিও উঠলাম, বারেকের সঙ্গে দরজা খুলে বেরোলাম। বারেক বলল, দেখেন, বালতির দিকে চাইয়া দেখেন। ঘুম ভাঙা চোখে বালতির দিকে তাকালাম। তাকিয়ে বড় রকমের একটা ধাক্কা খেলাম। চোখ কচলে আবার তাকালাম। না, দৃশ্য বদলায়নি, দৃশ্য একই। বালতি ভরা পানি ঠিকই আছে, এক ফোঁটাও কমেনি। বারেক যেভাবে রেখেছিল ঠিক সেভাবেই আছে বালতির ভেতরকার পানি। মাঝরাতে গরু তাহলে খেলো কি? এতক্ষণ ধরে পানি খাওয়ার শব্দ পেলাম, ওই নিয়ে বারেকের সঙ্গে সঙ্গে কথা বলল। আমাদের কথাবার্তার শব্দে বালতি উল্টে দিয়ে ছুটে গেল গরুটা, সেই শব্দও পেলাম। আর এখন দেখছি সবই ঠিক আছে, বালতি আছে বালতির জায়গায়, পানি ভরা আছে আগের মতোই। ব্যাপার কি? আমি তারপর গোবর খুঁজলাম। গোবরের গন্ধ যে পেয়েছিলাম সেই বস্তুটাও উধাও হয়ে গেল কোথায়? কোনো চিহ্নই তো নেই। কাল সন্ধ্যার সেই রহস্যময় হাসিটা হাসলো বারেক আর বলল, বুঝলেন কিছু? ফেল ফেল করে বারেকের দিকে তাকালাম, মাথা নাড়ালাম, না, কিছুই বুঝতে পারলাম না। সবই দেখি ঠিক আছে। মাঝরাতে এতক্ষণ ধরে গরুটায় তাহলে কি খেলো? শব্দ পেলাম, গরুর গায়ের গন্ধ, গোবরের গন্ধ, সবই পেলাম। দৌড়ে চলে যাওয়ার শব্দটাও পেলাম। আর এখন দেখি বালতি ভরা পানি যেমন ছিল তেমনই আছে, গোবরের চিহ্নটাও নেই। তখন বারেক বলল, কোথা থেকে থাকবে? গরু বলে তো কোনো জিনিসই তো আসে নাই। তখন আমি বললাম, তাহলে কি এসেছিল বারেক? তুমি আমার সাথে কি ফাজলামো করছো? গরুর পানি খাওয়ার শব্দ আমার চেনা, গায়ে এবং গোবর দুটোর গন্ধই আমার চেনা। বালতি উল্টে দৌড়ে চলে যাওয়ার শব্দ আমি পেয়েছি, তুমিও পেয়েছ। এত কিছুর পরও বলছো গরু বলে কোনো জিনিসই আসেনি। তাহলে কি এসেছিল? আমার মনে হয় তুমি কিছু একটা চালাকি করছো। বারেক বিস্মিত চোখে তাকালো আর বলল, আমি কি চালাকি করব? নিশ্চয়ই আমার ঘুম ভাঙার আগে উঠে চাপকল থেকে বালতি ভরে পানি এনে এখানে রেখেছি, গোবর পরিষ্কার করে রেখেছি।
সেইটা কইরা আমার লাভ কি? দরজা খুইলা ঘর থেকে বাহির হইলে যেই আওয়াজ আপনি পাইতেন, চাপকল থেকে ঘুটঘুট অন্ধকারে কেন এত কষ্ট করে পানি আনতে যাব আমি? অন্ধকারে গোবরই বা পরিষ্কার করব কিভাবে? রাত্রে এই কাজগুলি সারবার কোনো দরকার নাই। দরকার থাকলে সকালবেলায় সারব। আমার তো কেউ তাড়া দেয় নাই। বারেকের কথায় যুক্তি আছে। ঠিকই তো, বারেক কেন অন্ধকার রাতে ঘর থেকে বেরিয়ে এসব কাজ সারতে যাবে? কাজটা তো এমন কিছু জরুরি না। বললাম, তাহলে ব্যাপারটা কি? বারেক গম্ভীর গলায় আবার সেই কথাটা বলল। গরু বলে কোনো জিনিস আসেই না। তখন বললাম, তাহলে কি এসেছিল? বারেক বলল, আপনি বোঝেন নাই? আমি বললাম না। তখন বারেক আবার বলল, এত সহজ জিনিসটা বুঝতেছেন না? এবার গা কাটা দিয়ে উঠলো আমার। গলা কেমন জানি শুকিয়ে এলো। ঢোক গিলে বারেকের দিকে তাকালাম। বারেক বলল, যদি সত্য সত্যই গরু হইতো তাহলে আপনার কথায় আমি রাজি হইতাম। দুইজনে বাহির হইয়া গরুটা তখনই তাড়াইয়া দিতাম। আমার হাতের কাছে ম্যাচ থাকে, হারিকেনও থাকে। হারিকেন জ্বালে দুইজনে বাহির হইলেই গরু তাড়ানো কঠিন কোনো কাজ ছিল না। আর একটা কথা হইলো, এই বাড়িতে গরু নাই। গরু ঢুকবার কোনো পথও নাই। বাড়ির চারদিকে কাঁটাতারের বেড়া। নানান পদের সবজি চাষ হয় বাড়িতে। গরু ছাগল ঢুকলে ক্ষেতের সবজি বিনাশ কইরা ফেলাইব। সামনের দিককার গেটটাও রাতে বন্ধ করে আমি নিজ হাতে। তাহলে গরু আসবে কোথা থেকে? শুকনো গলায় বললাম, তাহলে কি এসেছিল? তখন বারেক বলল, যে এসেছিল সে মাঝে মাঝে আসে। কোনো রাতে আমি টের পাই, কোনো রাতে আবার টের পাই না। তবে সে পানি খাইতে খুবই ভালোবাসে। আর তিনাদের পানি খাওয়া আজব রকমের। পানি খাইবেন ঠিকই, কিন্তু পানি ফুরাইব না। তিনার জন্য আমি পানি রোজ সন্ধ্যাবেলায় দরজার বাইরে রেখে দিই। কোন রাত্রে তিনি আসবেন, কোন রাত্রে পানি খাবেন, যদি মুখের কাছে পানি না পান তাহলে আমার উপর চেইতা যাইবেন। আমি একলা এক ঘরে থাকি। যদি ঘরে ঢুকিয়া যায়, ঘরে ঢুকবার জন্য তিনাদের কোনো দরজা লাগে না। হাওয়ার সঙ্গেই ঢুকবেন, হাওয়ার সঙ্গেই বাহির হইবেন। তখন আমি ভয়ের তো গলায় বললাম, ঘটনা কি? খালা জানেন? রহিমা বুয়া জানে? বারেক বলল, না, কেউ জানে না। আমি কাউরে বলি না। বললে যদি আমার উপরে তিনি চাইতে যান। ভাইজান, আপনিও কাউরে বইলেন না। ধন্যবাদ সবুজ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। এটা দিয়ে আপনার যাত্রা শুরু। আশা করি আগামীতে আরও ঘটনা আমাদেরকে পাঠাবেন। তো আপনার আরও ঘটনার অপেক্ষায় রইলাম। আর শ্রোতা বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন সবুজ ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আজকে আমাদের আয়োজন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর আপনারা কিন্তু চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা জিমেইলে আপনাদের জানা সেরা ঘটনাটি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। তো আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। আর আজকের মতো আমি ইমরান এইচ খান এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।